অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে মন্ত্রিপরিষদ বিভাগ ও ২৬ মন্ত্রণালয় দিয়ে দপ্তর বণ্টন হলো উপদেষ্টাদের মধ্যে। দুপুরে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। ডক্টর ইউনূসের ২৬ মন্ত্রণালয়ের মধ্যে রয়েছে প্রতিরক্ষা, শিক্ষা, সড়ক পরিবহন, খাদ্য, কৃষি, রেল, জ্বালানি, বাণিজ্য, দুর্যোগ, মুক্তিযুদ্ধের মতো মন্ত্রণালয়। এছাড়া ডক্টর সালেউদ্দিন আহমেদ অর্থ এবং আসিফ নজরুল পেয়েছেন আইন ও সংসদ মন্ত্রণালয়ের দায়িত্ব। স্বরাষ্ট্রে থাকছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, আর পররাষ্ট্র মন্ত্রণালয় দেখবেন তৌহিদ হোসেন। হাসান আরিফ স্থানীয় সরকার, ডক্টর খালিদ হোসেন ধর্ম এবং শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে আদিলুর রহমান খানকে। এছাড়া সৈয়দা রিজওয়ানা হাসান বন ও পরিবেশ, শারমিন মুর্শিদ সমাজ কল্যাণ, ফরিদা আক্তার প্রাণী সম্পদ এবং স্বাস্থ্য মন্ত্রণালয় দেখবেন নূরজাহান বেগম। আর ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং মোহাম্মদ নাহিদ ইসলাম পেয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব। অন্তর্বর্তী সরকারি উপদেষ্টাদের সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কিছুক্ষণ আগে শেষ হয় এই বৈঠক। এটি অন্তর্বর্তী সরকারের প্রথম বৈঠক। বৃহস্পতিবার রাতে বঙ্গভবনের দরবার হলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে শপথ নেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ১৩ জন উপদেষ্টা। ১৬ উপদেষ্টার মধ্যে ৩ জন ফারুকী আজম, বিধান রঞ্জন ও সুপ্রদীপ চাকমা ঢাকায় উপস্থিত না থাকায় শপথ নেননি। বঙ্গভবনে বৃহস্পতিবার রাত ৯:৩০টার পর শপথ অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সামরিক বেসামরিক কর্মকর্তা, কূটনীতিক, গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। এ নিয়ে আরও জানাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, বৈঠক তো কিছুক্ষণ আগে শেষ হয়েছে, কি জানা গেল বৈঠক সম্পর্কে বিস্তারিত জানাবেন? দেখুন, আমরা প্রায় ২ ঘন্টা যাবত এখানে অপেক্ষা করছি এবং আমরা দেখেছি যে উপদেষ্টাগণ যারা রয়েছেন তারা কিন্তু এই রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে আসেন এবং সেই বৈঠকে আমরা এখন পর্যন্ত দেখেছি যে বিভিন্ন যে দপ্তর বন্টন হয়েছে, আমরা এর মধ্যে আপনি জানেন যে বেশ কয়েকটি দপ্তর কিন্তু বন্টন হয়েছে এবং যে দপ্তরগুলো বন্টন হয়েছে সেই দপ্তরের যে কার্যক্রম সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে বলে আমরা এক ধরনের আভাস পেয়েছি। যদিও এই বৈঠক শেষ হয়েছে বলে আমরা এখন পর্যন্ত ধারণা করছি, কেননা আমরা এরই মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দপ্তরের দায়িত্ব পেয়েছেন যিনি হাসান আরিফ প্রবীণ আইনজীবী, তাকে কিন্তু কিছুক্ষণ আগে আমরা এখান থেকে বেরিয়ে যেতে দেখেছি এবং আরও দু একজন যারা উপদেষ্টা রয়েছেন তারা এর মধ্যে বেরিয়ে গিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। এই বৈঠকের মধ্যে প্রাধান্য পাওয়ার কথা রয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি। আপনি জানেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব নাজুক একটি অবস্থা পার করছে। সেই জায়গাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার বিষয়ে যে কথা হওয়ার বৈঠকে সেই বিষয়গুলো নিয়ে আসলে আলাপ হওয়ার কথা রয়েছে, আমরা এরকমটি কিন্তু জানতে পেরেছি এবং সেই বিষয়গুলো নিয়ে আলাপ হয়েছে বলে আমরা কিছুটা আভাস পেয়েছি। যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কেউই কিন্তু কোনো তথ্য নিয়ে এই বিষয় নিয়ে কোনো কথা বলেনি। এছাড়াও এই বৈঠকে ডক্টর আসিফ নজরুল, অর্থাৎ যিনি আইন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন, তিনিও রয়েছেন। অন্যান্য যারা সমন্বয়ক ছিলেন, কোটা আন্দোলনের যে ২ জন সমন্বয়ক ছিলেন তারাও ছিলেন। সবাই কিন্তু এই যে ১৩ জন শপথ নিয়েছেন তারা সবাই কিন্তু এই বৈঠকে ছিলেন এবং এই বৈঠক থেকে সামগ্রিক যে পরিস্থিতি, দেশের বর্তমান যে পরিস্থিতি, আপনি জানেন যে গতকাল যখন শপথ গ্রহণ সম্পন্ন হয় তারপরে কিন্তু জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা বলেছেন রাষ্ট্র সংস্কারের বিষয়টি। এছাড়াও অন্যান্য যে উপদেষ্টারা ছিলেন তারাও বলছিলেন যে বৈষম্যহীন একটি রাষ্ট্র গঠনে তারা কাজ করবেন এবং সেই রাষ্ট্র সংস্কারের কাজটি তারা করতে চান। সেই রাষ্ট্র সংস্কারের যে রূপরেখা সেই বিষয়গুলো নিয়ে আলাপ হয়েছে বলে কিন্তু আমরা কিছুটা জানতে পেরেছি এবং এখন পর্যন্ত যেহেতু আনুষ্ঠানিকভাবে কেউ কিছু বলেনি, সেক্ষেত্রে খুব সুনিশ্চিতভাবে বলা যাচ্ছে না আরও অন্যান্য কি কি বিষয়ে আলাপ হয়েছে। হয়তো কোনো একজন উপদেষ্টার সঙ্গে আমরা কথা বলতে পারবো, তখন সুনিশ্চিতভাবে জানা যাবে কি বিষয়ে আলাপ হলো এবং পরবর্তীতে এই অন্তর্বর্তীকালীন সরকারের পদক্ষেপ কি হতে যাচ্ছে। আশরাফ। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে জানাচ্ছিলেন সহকর্মী বনি ইবনে কামাল। কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্য উপদেষ্টারা। বেলা 11:30টার দিকে শ্রদ্ধা নিবেদন করেন তারা। এর আগে সকাল 9:50 দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্য উপদেষ্টারা।
এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রে অভিবাদন জানায়। বিউগলে বাজানো হয় করুণ সুর। পরে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা বইয়ে স্বাক্ষর করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার ডক্টর ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা রেখে বাকি ১৬ উপদেষ্টাদের নামের তালিকা প্রকাশ করে মন্ত্রিপরিষদ বিভাগ। পরে রাত ৯:১৯টার দিকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে শপথ পাঠ করান। সহিংসতা ও সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নিপীড়ন বন্ধ করা সহ জনজীবনে নিরাপত্তা ফিরিয়ে আনতে শিক্ষার্থীদের ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। বৃহস্পতিবার শপথ গ্রহণের পর ফেসবুক পোস্টে এই আহ্বান জানান তিনি। নাহিদ বলেন, একটা অস্থির সময় পার করছে দেশ। লুটপাট, সহিংসতা ও সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নিপীড়ন সহ জনজীবনে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। জাতীয় স্বার্থে ও কোনো অভ্যুত্থান রক্ষার জন্য দ্রুত সময়ের মধ্যে সরকার গঠন করাতেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সরকার ও রাজপথে দুই জায়গাতেই ভূমিকা রাখবে। এদিকে অন্তর্বর্তী সরকারের আরেক উপদেষ্টা আসিফ মাহমুদ ফেসবুক পোস্টে ব্যক্তিগত লাভের আশায় আবদার তদবির করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। দেশ গঠনে পরামর্শ দেওয়ার অনুরোধ জানান তিনি। বাংলাদেশে স্থিতিশীলতা চায় জাতিসংঘ, অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করবে সংস্থাটি। একথা জানিয়েছেন ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই মন্তব্য করেন তিনি। এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বৈঠক করেন। পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশে মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে উন্নয়ন সহযোগীদের শঙ্কা কেটে গেছে। এখন সবাইকে নিয়ে গড়তে হবে নতুন বাংলাদেশ। রাষ্ট্র সংস্কারে ৩ মাসের বেশি সময় প্রয়োজন হলেও অন্তর্বর্তীকালীন সরকারকে সেই যৌক্তিক সময় দিতে চায় জাতীয় পার্টি। নতুন অন্তর্বর্তী সরকারকে সমর্থন জানিয়ে একথা জানিয়েছেন পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। সকালে বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে সংবাদ সম্মেলনে নতুন সরকার নিয়ে দলের ভাবনা তুলে ধরেন পার্টির মহাসচিব। সাম্প্রতিক সহিংসতায় হত্যার বিচার দাবি, পরিবারকে ক্ষতিপূরণ ও চাকরি দেওয়ার দাবি জানান তিনি। বলেন, সংসদীয় কমিটিকে শক্তিশালী করতে হবে। দুর্নীতিবাজ মন্ত্রী, এমপি, আমলা, আইনশৃঙ্খলা বাহিনী যাদের বিরুদ্ধে দুর্নীতি, অর্থ পাচারের প্রমাণ পাওয়া যাবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত, উচ্চ আদালতে বিচারপতি নিয়োগের আইন করার দাবি তোলেন তিনি। প্রধানমন্ত্রীর একক ক্ষমতা কমিয়ে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও সংসদের মধ্যে ক্ষমতার ভারসাম্য আনতে সংস্কারের দাবিও জানান। ৩ মাসের মধ্যে সময় সম্ভব না হলে যৌক্তিক একটা সময় যদি প্রয়োজন পড়ে, সেই সময়টা আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকারকে দেওয়া উচিত। একটু সময় লাগতেই পারে, যে সময়টা লাগবে সেই সময়টা মনে হয় যে সমস্ত রাজনৈতিক দলেরই দেওয়া প্রয়োজন। ৩ রাত ধরে ডাকাত আতঙ্কে রাজধানীবাসী। রামপুরা, বনশ্রী, উত্তরা, হাতিরপুল, মিরপুর সহ বিভিন্ন এলাকায় রাত জেগে পাহারা দিচ্ছেন স্থানীয়রা। এলাকাভিত্তিক পাহারা বসিয়ে রাতভর চলছে ডাকাতি ঠেকানোর চেষ্টা। লাঠি ও বাঁশি হাতে নিজ নিজ এলাকা পাহারা দিচ্ছেন তারা। আতঙ্ক ছড়িয়ে পড়লে বিভিন্ন এলাকায় করা হচ্ছে মাইকিংও। এতে সবাইকে সতর্ক থাকতে বলা হচ্ছে। ডাকাতির চেষ্টার কোনো খবর পেলে এলাকাবাসী ফোন করে সেনাবাহিনী ও বিজিবিকে। পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্বে ফিরে আসার উপর গুরুত্ব দিয়েছেন তারা। সুযোগ পাইলেই এদের টিম একত্রিত হয় এবং একত্রিত হয়ে এরা মানুষকে। সেনাবাহিনীর সহায়তায় সকালে রাজধানীর ২১টি থানায় কার্যক্রম শুরু করেছে ঢাকা মহানগর পুলিশ, ডিএমপি। যেসব থানায় ভাঙচুর হয়নি সেগুলোতে আজকের মধ্যেই কার্যক্রম শুরু হবে বলেও জানিয়েছে ডিএমপি। বেলা ১১টার দিকে তেজগাঁও বিভাগের অন্তর্ভুক্ত তেজগাঁও, শেরেবাংলা নগর ও হাতিরঝিল থানায় শুরু হয় নিয়মিত কার্যক্রম। এরই মধ্যে তেজগাঁও থানায় অন্তত ৪০ জন পুলিশ সদস্য কাজে যোগ দিয়েছেন। এ সময় সেনাবাহিনীর সদস্যরা থানার নিরাপত্তার বিষয়ে সব ধরনের সহায়তা করেন। পরে পুলিশের পক্ষ থেকে বলা হয়, থানা জনগণের সম্পদ, জনগণকে সেবা করার জন্য থানার নিয়মিত কার্যক্রম চালু করা হয়েছে। থানার বাকি পুলিশ সদস্যদের শিগগিরই কাজে যোগ দেওয়ার আহ্বানও জানান ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ নিয়ে আরও জানাতে রাজধানীর হাতিরঝিল থানা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ ওমর ফারুক।
ওমর ফারুক, হাতিরঝিল থানা তো কার্যক্রম শুরু হয়েছে, সব পুলিশ সদস্য সেখানে এসেছেন কিনা, কি পরিস্থিতি সেখানকার? দেখুন, গতকাল সন্ধ্যা থেকে হাতিরঝিল থানার কার্যক্রম শুরু হয়েছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হাতিরঝিল থানায়। সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেনা সদস্যরা কিন্তু সেখানে তারা এইখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য তারা কাজ করে যাচ্ছে। আমরা এই হাতিরঝিল থানার যিনি কর্মকর্তা রয়েছেন তার সাথে আমরা কথা বলেছি। তিনি যে বিষয়টি জানিয়েছেন যে এই হাতিরঝিল থানায় গতকাল সন্ধ্যা থেকে কার্যক্রম শুরু হওয়ার পর থেকে এই হাতিরঝিল থানায় কিন্তু অন্তত ৮০ ভাগ পুলিশ সদস্য এখানে যোগদান করেছে এবং তারা বলছিলেন যে তাদের যে স্বাভাবিক কার্যক্রম সেটা কিন্তু তারা কার্যক্রম চালাচ্ছে এবং এখানকার যারা পুলিশ সদস্য তাদের সাথে কথা বলেছে, তারা বলছিলেন তারা নির্বিঘ্নে কিন্তু তারা এখানে এসেছে এবং তারা সেনা সদস্য যারা রয়েছে তারা তাদেরকে এখানে দায়িত্ব পালন করছেন, তাদের যাতে কোনো ধরনের করে আর অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে। আমি যদি আমার সহকর্মী সুব্রতকে একটু বলি যে এখানকার যিনি ডিউটি অফিসারের যে কক্ষটি রয়েছে, কক্ষটিতে কিন্তু তারা পুলিশ সদস্যরা এখানে রয়েছে এবং পুলিশ সদস্যরা এখানে রয়েছে এবং তারা কিন্তু সেখানে তার স্বাভাবিক যে কার্যক্রম সেটি কিন্তু তারা পালন করছে। আমরা দেখতে পাচ্ছি এখানে নানান ধরনের তারা যে অন্যান্য সময় যে কার্যক্রম তারা পালন করে সেটি রয়েছে। এবং আমরা যদি একটু বলি যে এই পর্যন্ত ডিএমপি কমিশনার কিন্তু বলেছে এখন পর্যন্ত রাজধানীর প্রায় ২১টি থানার কার্যক্রম শুরু হয়েছে, যেসব থানাগুলোতে কোনো ধরনের ভাঙচুর চালানো হয়নি। এছাড়া কিন্তু আমরা তেজগাঁ শিল্পাঞ্চল যে থানাটি রয়েছে সেখানে গিয়েছিলাম, সেখানে কিন্তু বেশ কিছু থানা আসলে গাড়ি অন্যান্য জিনিসপত্র ভাঙচুর করা হয়েছে। সেই সব থানায় আসলে এখনো কার্যক্রম শুরু হয়নি। তবে আমরা তেজগাঁর যে মূল থানা সেখানে গিয়েছিলাম, তেজগাঁর বাইরেও বেশ কয়েকটি থানা আমরা গিয়েছিলাম, আর সেসব থানায়ও কিন্তু কার্যক্রম এখনো শুরু হয়নি। তবে যে ২১টি থানায় কার্যক্রমের কথা বলা হয়েছে সেই থানাগুলো কিন্তু কার্যক্রম এখনো চলছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, এর বাইরেও কিন্তু আমি যদি বলি আমার সহকর্মীকে যে একটু দেখানোর জন্য, এর বাইরেও কিন্তু অন্যান্য পুলিশের সদস্যরা তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। তারা কিন্তু তাদের যে স্বাভাবিক কার্যক্রম আর সেটি কিন্তু তারা পালন করে যাচ্ছেন এবং তারা কিন্তু এই গতকাল থেকেই তারা এখানে উপস্থিত হয়েছেন। আমরা যদি একটু বলি যে তারা কিন্তু তাদের স্বাভাবিক যে কার্যক্রম আজকে বেশ কয়েকদিন পরে তাদের কার্যক্রম শুরু হয়েছে। তারপরেও আমরা যদি একটু শাহবাগ থানায় গিয়েছিলাম একটু আগে, সেইখানেও কিন্তু আমরা গিয়ে দেখেছি সেখানের কার্যক্রম কিন্তু এখনো শুরু হয়নি। আমরা শেরেবাংলা থানায় গিয়েছিলাম, সেখানকার কার্যক্রম শুরু হয়েছে। এটি হচ্ছে এই হাতিরঝিল থানার যিনি ওসি তার কক্ষ, তিনিও কিন্তু তার কার্যক্রম শুরু করেছে এবং আমরা তার সাথে একটু আগে কথা বলেছিলাম। তিনি বলছিলেন যে এখানকার যারা পুলিশ সদস্য রয়েছে তারা কিন্তু গতকাল সন্ধ্যা থেকে তাদের কার্যক্রম শুরু হয়েছে এবং তারা প্রায় ৮০ ভাগ পুলিশ সদস্য এখানে কিন্তু উপস্থিত হয়েছে এবং বাকি যারা আছে তারা কিন্তু অতি দ্রুতই এখানে উপস্থিত হবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে এর বাইরে আর একটু জানিয়ে দেখে যাত্রাবাড়ি থেকে শুরু করে আরো কয়েকটি থানা আমরা ঘুরেছি, আরো বেশ কয়েকটি থানা যেগুলোতে বেশি ভাঙচুর হয়েছে সেসব থানায় আমরা ঘুরেছি। সেসব থানায় কিন্তু এখনো কার্যক্রম শুরু হয়নি। সেনা সদস্যদের সহায়তায় আর সেসব থানার কার্যক্রম অতি দ্রুতই শুরু হবে বলে তারা আশা করছেন। তবে পুলিশ সদস্যদের মনোবল বাড়ানোর জন্য তারা কিন্তু অন্যান্য যারা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তারা কাজ করে যাচ্ছেন। তবে আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, গতকাল কিন্তু কয়েক পুলিশ সদস্যরা কয়েকটি 11 দফা তারা দাবি করেছিলেন। সে 11 দফা দাবি যতক্ষণ না বাস্তবায়ন হবে তারা তাদের কার্যক্রমে ঢুকবে না। তবে আমরা পুলিশের ঊর্ধ্বতন অনেক কর্মকর্তার সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে যত দ্রুতই সম্ভব যাদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো মেনে সেসব দাবি যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করা যায় সেই সব দাবি বাস্তবায়ন করা হবে। গতকালকে আমরা এপিবিএনে গিয়েছিলাম, সেখানেও আমরা দেখেছি কয়েক হাজার পুলিশ কর্মকর্তা তারা আন্দোলন করেছিল তাদের দাবি দাবা বাস্তবায়নের জন্য। তারা ঊর্ধ্বতন বলছিল তাদের দাবি দাবা বাস্তবায়ন করবে। আমরা দেখতে পাচ্ছি হাতিরঝিল সর্বশেষ যদি বলি যে সেনা সদস্যদের সহযোগিতায় হাতিরঝিল থানা গতকাল থেকেই তাদের কার্যক্রম শুরু হয়েছে এবং স্বাভাবিক কার্যক্রম এখন চলমান রয়েছে। এই ছিল আমার কাছে সবশেষ। হাতিরঝিল থানা থেকে জানাচ্ছেন সহকর্মী ওমর ফারুক। বঙ্গভবনে শপথের পর দপ্তর বন্টন হলো অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে। এ নিয়ে কথা বলতে আমাদের সাথে যোগ দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর মুজিবুর রহমান। অধ্যাপক ডক্টর মুজিবুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই জানতে চাই, কিছুক্ষণ আগেই তো উপদেষ্টাদের মধ্যে দপ্তর বন্টন করা হয়েছে, এই বিষয়ে আপনার মূল্যায়ন জানতে চাই। দেখুন, প্রথমত স্বাগত জানাচ্ছি যে প্রফেসর ইউনূস স্যার যেভাবে দায়িত্ব নিয়েছেন ছাত্র এবং দেশবাসীর আহ্বানে সাড়া দিয়ে দেশের একটা ক্রান্তিকালে, তো আমি স্বাগত জানাচ্ছি। এবং যে দপ্তরগুলো বন্টন হয়েছে আমি মনে করি যে এখনই
কমেন্টস করার মতো সময় আসেনি, কারণ এখনো সময় আছে। যে দেখা যাচ্ছে যে প্রায় 26টার মতো মন্ত্রণালয় স্যার এখনো স্যারের হাতে আছে, আর কিছু কিছু স্যার বন্টন করেছেন। তা আমার কেন জানি মনে হচ্ছে যে হয়তো এটাকে আবার অবস্থার পরিপ্রেক্ষিতে ডিমান্ড অনুযায়ী স্যার হয়তো আরো একটু ডিস্ট্রিবিউশন এগুলো করে নেবেন আর কি, হয়তো সংযোজন বিয়োজনের কিছু বিষয় থাকবে। এটা স্যার ভালো বলতে পারবেন, এবং স্যার নেতৃত্বে যেহেতু সেই জিনিসটা হচ্ছে এবং যে টিমটা আছে সেই টিমটার প্রতিও কিন্তু এক ধরনের আস্থা কিন্তু আছে, ছাত্রদের এবং দেশবাসীর আস্থা আছে। তো আমার মনে হয় যে এটা একটা প্রাথমিক তাৎক্ষণিকভাবে আমি সাধুবাদ জানাচ্ছি। তো এরপরে অবস্থার প্রেক্ষিতে আসলে এটা বোঝা যাবে যে আসলে এটা কোন দিকে যাচ্ছে। আরেকটি বিষয় একটু জানাবেন, এখন যেহেতু দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা সবচেয়ে একটি চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছে, সেটি করতে আসলে সরকারকে কি কি করা উচিত? জি জি এটা আসলে প্রায়োরিটির জায়গায় কিন্তু 1 নম্বর হলো এখন এটা। হ্যাঁ, যে আমরা যেটা দেখেছি যে সাবেক প্রধানমন্ত্রী যখন চলে গেলেন দেশ ছেড়ে, হ্যাঁ, দেশকে কিন্তু একটা অরক্ষিত অবস্থার মধ্যে দিয়ে আমরা দেখি যে খুব ক্রান্তিকাল পার হয়েছে, আমাদের জন্য খুব সেন্সিটিভ টাইম ছিল। আমরা দেখেছি যে পুরাতনগুলো আমরা কথা নাই বলি, যে বিভিন্ন ধ্বংসযজ্ঞ আমরা দেখেছি, আমরা লুটপাট দেখেছি, আমরা পুলিশদের উপর হামলা দেখেছি আমরা। তো এই যে আমরা ডাকাতির খবর শুনেছি আমরা বিভিন্ন জায়গায়, এই অরাজকতা অবস্থা থেকে ফিরিয়ে আনা, অর্থাৎ স্বাভাবিক আইন শৃঙ্খলা ফিরিয়ে আনাটা হলো একবারে প্রথম প্রায়োরিটি, এটা হলো 1 নম্বর। আর এরপর যদি আপনি বলেন, আমি বলবো যে ধীরে ধীরে, আপনি কি শুনতে চাচ্ছেন আমার কাছে আমি কি বলতে চাচ্ছি যে প্রায়োরিটি জায়গাগুলো? জি, আপনি বলছিলেন যে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনাই একদম প্রথমে তাদের দায়িত্ব। সবাই কিন্তু এটি বলছেন যে প্রথমে হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা। এরপরে যদি আমি আসি, এরপরে আসলে অন্তর্বর্তী সরকারের কোন কোন বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত? ইয়েস, দেখুন যে এরপরই যে জিনিসটা গুরুত্ব দেওয়া উচিত, যেহেতু একটা ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে এই সরকার এসেছে, হ্যাঁ, এখন যে শিক্ষার্থীদের চাহিদাটা কি ছিল, তাদের 9 দফা দাবি থেকে শুরু করে কি ছিল, এবং যে গণমানুষের আকাঙ্ক্ষা কি ছিল, কেবল ছাত্ররাই না, আমরা শেষের দিকে দেখেছি যে একেবারে গৃহবধূ থেকে শুরু করে সবাই নেমে পড়েছে। হ্যাঁ, তো সবাই নেমে পড়েছে, সকল ধরনের মানুষ নেমে পড়েছে, রাজনৈতিক দলগুলো কিন্তু নেমে পড়েছিল, অর্থাৎ সকল ধরনের স্টেক হোল্ডার, দেশের সকল মানুষ। তো তারা কি চান, আমি মনে করি আগে যে স্টেক হোল্ডারদের সাথে কথা বলা, হ্যাঁ, এই সরকারের দায়িত্ব যে তারা কি চায়। এবং আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, যে এই স্টেক হোল্ডারদের সাথে কথা বলে একটা ফ্রেম ঠিক করে নেওয়া, অর্থাৎ তাদের প্রায়োরিটি জায়গাগুলো কি, তারা কি কি করতে চান, এবং এই জন্য কতটুকু সময় তাদের দরকার, ঠিক আছে, কতদিন সময় তাদের দরকার, কতদিন সময়ের মধ্যে করতে চান। এটা অনন্তকাল ধরে তো আর এই ধরনের সরকার থাকতে পারে না। হ্যাঁ, একটা নির্দিষ্ট একটা সময়ের মধ্যে করতে হবে। এবং আমরা বলি যে আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, আমাদেরকে গণতন্ত্রে ফিরে যেতে হবে। দিন শেষে রাজনীতিটা কিন্তু রাজনীতিবিদদের হাতেই আমাদেরকে ফেরত দিতে হবে, এটা মাথায় রাখতে হবে। তো এখন এমন একটা মেকানিজম, কেবলমাত্র ওনারা এসে একটা কোনো কিছু না ঠিক করে একটা নির্বাচন দিয়েই আরেকটা দলের হাতে ক্ষমতা দিয়ে দিবেন, এটা আমরা চাই না। আমরা কিন্তু রাষ্ট্র মেরামতের কথা আসছে, শিক্ষার্থীদের দাবি ছিল, জনমানুষের আকাঙ্ক্ষা। আমরা যে পূর্ববর্তী গভর্নমেন্টগুলো যে ধরনের আচরণ করেছে, এটা আমরা ফেরত যেতে চাই না, এই যুগে আমরা ফেরত যেতে চাই না। এমন একটা মেকানিজম তৈরি করে দেয়া, সিস্টেমটাকে এমনভাবে বদলে দেয়া, এমনভাবে করা যে যাতে পরবর্তী যেই সরকার ক্ষমতায় আসুক না কেন, যাতে আর এই স্বৈরাচারী কেউ না হতে পারে, মানুষের মত প্রকাশের। আরেকটি বিষয় একটু আপনার কাছে জানতে চাই, ইতিমধ্যেই কিন্তু বিশ্বের বিভিন্ন দেশ প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানিয়েছেন, ভারতের প্রধানমন্ত্রী অভিনন্দন জানিয়েছেন। পররাষ্ট্র নীতিতে আসলে কোন বিষয়গুলোকে আসলে গুরুত্ব দেওয়া উচিত? জি, আচ্ছা, যে দেখুন, পররাষ্ট্রনীতির চেয়েও খুব জরুরি হলো আমাদের যে ভঙ্গুর অর্থনীতি। হ্যাঁ, এই জায়গাটায় আমাদেরকে প্রায়োরিটি দিতে হবে, এটা একটা। 2 নম্বর হলো পররাষ্ট্রনীতি। পররাষ্ট্রনীতিতে স্যার পরিষ্কার করে বলেছেন যে আমরা ওই প্রতিবেশী থেকে শুরু করে শক্তিশালী সকল দেশের সাথে আমরা বন্ধুত্বমূলক সম্পর্ক আমরা রাখবো। আমি মনে করি যে আমাদের পররাষ্ট্রনীতির যে মূল জায়গাটা আছে, যে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়, আপাতত এটাকে বজায় রাখা। যে মানে কারোর সাথে আমাদের, যেহেতু আমাদের এখন ক্রান্তিকাল, আমাদের কোন রকম ড্রাস্টিক ডিসিশন আমাদেরকে যাওয়া যাবে না। আমাদের শান্তি শৃঙ্খলা, অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা এবং যে গ্লোবালিয়াটা, এটা আমি মনে করি যে স্বীকৃতির যে বিষয়গুলো, যে স্বীকৃতি দিয়েছে খুব ভালো হয়েছে, যে প্রতিবেশী দেশ আমাদেরকে স্বীকৃতি দিয়েছে, এবং গ্লোবালিও এটা আমরা দেখতে পাচ্ছি, রিফ্লেকশন দেখতে পাচ্ছি দেশের মানুষের কাছ থেকে স্যার যেভাবে পেয়েছেন এবং গ্লোবালিও পাচ্ছেন, আমি মনে করি স্যার সেটা পাবেন। একটা জিনিস কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে জায়গাটা আমি বলি করি যে হয়তো তারা হয়তো শেষ করতে পারবেন না, কিন্তু শুরুটা করতে হবে। যে দেখুন, আমাদের যে ভঙ্গুর যে শিক্ষা ব্যবস্থা, এটা কিন্তু সবার আগে আমাদেরকে মেরামত করা লাগবে। ভঙ্গুর শিক্ষা ব্যবস্থাটা, এই যে নতুন যে কারিকুলামের নামে যা হলো, যে আমরা দেখেছি মিডিয়া থেকে শুরু করে সব জায়গায়, এই জায়গাটা ঠিক করা লাগবে। এমপ্লয়মেন্টের জায়গাটা, যে বেকারত্বের জায়গাটা কিন্তু ধরা লাগবে। এই যে জনরোষ, এই অসন্তোষটা কেন হলো, এই যে বিভিন্ন জায়গাগুলো, দ্রব্যমূল্যের দাম, ঠিক আছে, এই জায়গাগুলো কিন্তু খুব প্রায়োরিটির সাথে করা লাগবে। এবং
এরপর আমাদের একটা নির্বাচনী ব্যবস্থা, আমাদের প্রতিষ্ঠানগুলোকে ডেভেলপ করা। দেখুন আমাদের প্রতিষ্ঠানগুলো কিন্তু ভেঙে পড়েছে কয়েক দশক আমরা দেখেছি, ঠিক আছে। এবং আমরা প্রতিষ্ঠানগুলো যেখানে তাদের স্বতন্ত্র রোল প্লে করার কথা ছিল যে দৃঢ়তার সাথে, তা আমরা দেখেছি যে আজ্ঞাবহ হয়ে পড়েছিল সেগুলো। আমরা আমাদের বিচারালয় থেকে শুরু করে, মিডিয়া থেকে শুরু করে, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে, ডাক্তার থেকে শুরু করে সকল জায়গায় মুখ থুবড়ে পড়েছিল। সেই মুখ থুবড়ে পড়া প্রতিষ্ঠানগুলিকে আমাদের ব্যুরোক্রেটরা তো সকল জায়গায় এই যে আমরা এক ধরনের বিভাজন আমরা দেখতে পেয়েছিলাম এবং একান্ত কেবল অনুগত শ্রেণী কে দিয়ে শাসন করার যে প্রবণতা ছিল, এই জায়গা থেকে বেরোতে হবে। যোগ্য লোককে দিতে হবে দায়িত্ব এবং সাথে সাথে সিস্টেমটাকে ডেভেলপ করতে হবে, ইনস্টিটিউশনগুলোকে শক্তিশালী করতে হবে। এই জায়গাগুলো যদি করে এবং এই জায়গাগুলো করার পর এরপর আমি মনে করি যে একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক একটা নির্বাচন দেয়া, এবং সেটা আমি অবশ্যই মনে করি যে এটা যে বিভিন্ন রাজনৈতিক দলদের সাথে আলোচনা করে, স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে, গণমানুষের সাথে আলোচনা করে একটা নির্বাচন দিয়ে দেয়া, এটাই হলো এই গভর্নমেন্টের কাজ। জি, ডক্টর মুজিবুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি এতক্ষণ আমাদের সাথে আলোচনায় থাকার জন্য। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে দ্রুত দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসার প্রত্যাশায় সাধারণ মানুষ। তারা বলছেন, দলমতের ঊর্ধ্বে উঠে সুশাসন ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি রাষ্ট্রের প্রতিটি খাতে সংস্কারেরও দাবি তাদের। ছাত্র জনতার আন্দোলন ঘিরে সৃষ্ট সহিংস পরিস্থিতিতে থমকে গিয়েছিল পুরো দেশ। সরকার পতনের পর দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এতে কয়েকদিনের উদ্বেগ উৎকণ্ঠা কেটে গিয়ে স্বস্তি ফিরতে শুরু করেছে জনমনে, সচল হতে শুরু করেছে অর্থনৈতিক কার্যক্রম। ক্ষতি পুষিয়ে নিতে গাজীপুর নারায়ণগঞ্জে ছুটির দিনেও খোলা রাখা হয়েছে অনেক কলকারখানা। শুক্রবার সকাল থেকে বিভিন্ন সড়কে চলতে দেখা গেছে আন্তজেলা বাস, মিনিবাস। বেড়েছে দূরপাল্লার বাস চলাচলও। সাধারণ মানুষ বলছে, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের পাশাপাশি চাঁদাবাজি রোধে প্রশাসনের উদ্যোগ প্রয়োজন। পণ্যের দাম কমায় দেয়, আমরা যেন দিন এনে দিন খাইতে পারি। আমাদের মতো গরিব মানুষ যারা আছে তারা যেন খুব শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে পারে। চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত দেশ এবং আমরা যেন সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য করতে পারি। ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় সুষ্ঠু বিচার সহ প্রশাসনকে ঢেলে সাজানোর তাগিদ দিচ্ছেন অনেকেই। তারা বলছেন, প্রশাসনকে দুর্নীতিমুক্ত করতে দুর্নীতিবাজদের বিচার নিশ্চিত করতে হবে। আইনের খাতে অন্তত কোনো প্রকার যাতে দুর্নীতি না থাকে, কোনো প্রকার কোনো পুলিশ প্রশাসন একটা টাকা যেন সাধারণ মানুষের কাছ থেকে না নিতে পারে। আমাদের যেন সুষ্ঠু বিচার, সুষ্ঠু মানে একটা সুন্দর সমাজ তৈরি করে দেয়, সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করে দেয়। বিভিন্ন জায়গায় অনেক হামলা হয়েছে, এইগুলা যেন ভবিষ্যৎ আর না হয়। কয়েকদিনের অস্থিরতার পর অন্তর্বর্তীকালীন সরকার গঠনে প্রত্যাশা বেড়েছে জনমনে। এবার তাদের দাবি, ভোটের অধিকার ফিরিয়ে আনতে উদ্যোগ নিতে হবে এই সরকারকেই। আইন শৃঙ্খলা রক্ষা করাই প্রথম দায়িত্ব এবং পরবর্তীতে দ্রুততম সময়ের মধ্যে একটা নির্বাচন দেওয়া। বাংলাদেশে যাতে মানুষের ভোটের অধিকার নিশ্চিত করি, তারা একটা সুস্থ ভোটের মাধ্যমে দেশকে হস্তান্তর করতে পারে। শিক্ষার্থীদের আন্দোলনের মাধ্যমে দেশ গড়ার যে সুযোগ তৈরি হয়েছে তা কাজে লাগাতে সঠিক পদক্ষেপের প্রয়োজন দেখছে সাধারণ মানুষ। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরো যা থাকছে, রাজনৈতিক প্রভাবশালীদের লেনদেন তদারকির নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের। ব্যাংক থেকে টাকা তুললে জানাতে হবে। দেশের প্রভাবশালী ব্যক্তিদের লেনদেন তদারকি করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট BFIU। এছাড়া নির্দেশনা দেওয়া হয়, ব্যাংক থেকে যে কোনো পরিমাণ টাকা তুললেই জানাতে হবে ইউনিটকে। সম্প্রতি সব ব্যাংকের প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ কর্মকর্তাকে ডেকে এমন নির্দেশনা দেওয়া হয়েছে। সবাই আলোচনা হয়, এখন থেকে নগদ অর্থ লেনদেন সংক্রান্ত প্রতিবেদন সাপ্তাহিক ভিত্তিতে জমা দিতে হবে, যা এতদিন পরের মাসের 21 দিন পর জমা দেওয়া হতো। এ সময় বলা হয়, বিভিন্ন ব্যাংক থেকে অনেক প্রতিষ্ঠান বেনামি ঋণ নিয়েছে। সবাই এসব বেনামি ঋণের অর্থ উত্তোলনের চেষ্টা প্রতিরোধ করার নির্দেশ দেওয়া হয়। রাজধানী সহ দেশের সব বিভাগ ও জেলায় সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করে যাচ্ছে শিক্ষার্থীরা। তৃতীয় দিনের মতো আজও সড়কে দাঁড়িয়ে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতে দেখা গেছে শিক্ষার্থীদের। বগুড়ায় বিভিন্ন সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করতে দেখা যায় শিক্ষার্থীদের। একইভাবে লক্ষ্মীপুর শহরের উত্তর তেমুহনী, দক্ষিণ তেমুহনী সহ শহরের বিভিন্ন স্থান এবং 5টি উপজেলায় শিক্ষার্থীদের ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করতে দেখা যায়। এ সময় মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহার ও অন্যদের ট্রাফিক আইন মেনে চলার অনুরোধ জানায় শিক্ষার্থীরা। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীদের সমন্বয়ে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ চলছে
মানিকগঞ্জ, নাটোর, সুনামগঞ্জ সহ অন্যান্য জেলাতেও। রাস্তাটা প্রতিদিন ভয়ানক জ্যাম লেগে থাকে, কোনো ব্যবস্থাপনা নেই। ইনফ্যাক্ট যখন ট্রাফিক ছিল তখন এখানে তারা অতটা গুরুত্ব দিত না, কিন্তু আজকের চিত্র আপনারা দেখতে পারেন, যদি বিগত দিনের ফুটেজ থাকে আপনারা মিলিয়ে দেখতে পারেন যে এইখানে এখন খুবই শৃঙ্খলাভাবে আমাদের ছাত্ররা দায়িত্ব পালন করছে। আমরা প্রথম দিন একটু বিশৃঙ্খলা হালকা পাতলা হয়েছে, কিন্তু আজকে আমরা খুব সুন্দরভাবে কাজ করতে পারছি এবং অনেক ভলেন্টিয়ারের সাড়া পাচ্ছি। বর্তমান ট্রাফিক অবস্থা এখন আগের চেয়ে অনেক ভালো, ছাত্ররা পাশাপাশি দেশের জনগণ ভালোই ব্যবস্থা নিতেছে, আমরা আলহামদুলিল্লাহ ভালোভাবেই। আজও রাজধানীর বিভিন্ন সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে শিক্ষার্থীরা। এ নিয়ে আরও জানাতে কাকরাইল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, আজকেও তো শিক্ষার্থীরা সড়কের শৃঙ্খলা রক্ষায় কাজ করছেন, কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? গাড়িগুলো কতটা সুশৃঙ্খলভাবে চলাচল করছে? দেখুন, সেই সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকার বিভিন্ন পয়েন্টে, যেখানে আগে ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করতো, ট্রাফিক পুলিশে অনেক সময় আসলে হিমশিম খেত এই দায়িত্ব পালনের ক্ষেত্রে, অথচ আমরা আজকে আসলে দেখতে পাচ্ছি যে প্রতিটি পয়েন্টেই অনেক শিক্ষার্থী তারা স্বেচ্ছায় এই ট্রাফিক পুলিশের যে দায়িত্ব ছিল সুশৃঙ্খলভাবে যানবাহনগুলোকে পারাপার করার জন্য, সেই দায়িত্বটি আসলে যে শিক্ষার্থীরা আছে সেই শিক্ষার্থীরা পালন করছে। আমি ছিলাম কারণ বাজারের যে গুরুত্বপূর্ণ যে সিগন্যাল, সেখানেও আমরা দেখেছি শিক্ষার্থীরা দায়িত্ব পালন করছেন। রাজধানীর প্রতিটি পয়েন্টেই এই শিক্ষার্থীরা এই যে সড়কের যাতে শৃঙ্খলভাবে যানবাহনগুলো চলাচল করতে পারে সেই দায়িত্বগুলো পালন করছে। আমি আপনাকে একটু বলে রাখি যে আগে অনেক সময় দেখা যেত যে ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করছে, তারপরেও বাম পাশের যে লেনটি ছিল সেই বাম পাশের লেনটি অনেক সময় আটকে দেওয়া হতো, যারা সোজা যাবেন বা ডানে যাবেন তারা বাম পাশে এসে লেনটি আটকে দিত। কিন্তু আমরা একটি বিষয় আসলে লক্ষণীয় দেখলাম যে এখানে যেসব শিক্ষার্থীরা কাজ করছে তাদেরকে আমরা দেখেছি যে বাম পাশের যে লেনটি সেই লেনটি তারা সচল রাখছে, অর্থাৎ ডান পাশের কোনো যানবাহন বাম পাশে যেতে পারবে না, বাম পাশের কোনো যানবাহন ডান পাশে যেতে পারবে না। এই যে সুশৃঙ্খল যে একটি বিষয়, সেই সুশৃঙ্খল ভাবে কিন্তু আসলে তারা এই যে নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণটি আসলে করছে। এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে পথচারী পারাপারের ক্ষেত্রে অনেক সময় দেখা যেত যে সিগন্যাল ছাড়া থাকলে যানবাহন চলছে, তার মধ্য দিয়েই পথচারী পারাপার হতো, সেই বিষয়টিও কিন্তু আসলে এই যে শিক্ষার্থীরা আছে সেই শিক্ষার্থীরা নিয়ন্ত্রণ করছে। এবং একই সাথে তারা সচেতনতামূলক যে কার্যক্রমগুলো, সেই সচেতনতামূলক কার্যক্রমগুলোও চালাচ্ছে। বিশেষ করে একটি মোটরসাইকেলে দুইজনের বেশি চলাচল করতে পারবে না, দুজনেরই যাত্রী এবং চালক দুজনেরই হেলমেট থাকতে হবে, হেলমেট না থাকলে সেই মোটরসাইকেলটি আসলে তারা আটকে দিচ্ছে, তাদেরকে সচেতন করছে। এই যে বিষয়গুলো, সেই বিষয়গুলো কিন্তু আসলে আমরা লক্ষ্য করতে পারছি। এবং শিক্ষার্থীরা বলছেন যে সড়কের পরিস্থিতিটি যাতে আসলে ভালো থাকে, সুশৃঙ্খলভাবে যানবাহনগুলো যাতে আসলে চলাচল করতে পারে, যেহেতু আসলে ট্রাফিক পুলিশের সদস্যরা এখন পর্যন্ত দায়িত্ব পালন শুরু করেনি, সেক্ষেত্রে তারা আসলে এই যে দায়িত্ব সেই দায়িত্বটি আসলে পালন করছে। আমরা দেখতে পাচ্ছি যে আজকে সকাল থেকে বৃষ্টি ছিল, সেই বৃষ্টির মধ্যে যে সড়কে থাকতে দেখেছি, এরপরে প্রচণ্ড রোদ উঠেছে, সেই রোদের মধ্যেও এই যে শিক্ষার্থীরা, সেই শিক্ষার্থীরা তাদের যে দায়িত্ব সেই দায়িত্বটি আসলে পালন করছে। আমরা যেটি আসলে লক্ষ্য করছি যে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরাই এই যে ট্রাফিক দায়িত্ব সেই দায়িত্বটি পালন করছে। এর পাশাপাশি বিএনসিসির যারা সদস্যরা আছেন সেই সদস্যরা তারাও বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালন করছে। এবং এই শিক্ষার্থীরা যাতে এই রোদের মধ্যে কষ্ট করার পরে তৃষ্ণার্ত যাতে না হন, সে কারণে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন তাদের জন্য পানির ব্যবস্থা করছে। অনেক সংগঠনকে আমরা দেখেছি যে তাদেরকে দুপুরের যে খাবার, সেই দুপুরের খাবার তাদেরকে পাঠানো হয়েছে। তারা সড়কে একদিকে যেমন আসলে এই শৃঙ্খলা ফেরানোর জন্য কাজ করছেন, দায়িত্ব পালন করছে, অন্যদিকে এই যে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন তাদেরকে খাবার পাঠাচ্ছে, রাস্তায় দাঁড়িয়েই আসলে তারা তাদের যে খাবারটি সেই খাবারটি আসলে খাচ্ছেন। আমরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছিলাম, যানবাহন চালকদের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছেন যে আজ থেকে 10 দিন আগের থেকেও এই মুহূর্তে শিক্ষার্থীরা যখন সড়কে শৃঙ্খলা ফেরানোর জন্য কাজ করছে, সেই অনেকটা
শৃঙ্খলা কিন্তু আসলে ফিরেছে এবং যানবাহন চালকদের মধ্যেও আসলে কোনো ধরনের কোনো অভিযোগ নেই। তারা বলছেন যে তারা নিয়ম মেনে যানবাহন চালাতে পারছেন এবং কোনো চালক যদি আসলে নিয়ম না মানতে চান, অনেক সময় আমরা দেখি যে নিয়ম না মানার এই মুহূর্তে প্রত্যেকটি পয়েন্টে আসলে চালকরা সেই নিয়ম মেনে যানবাহনটি আসলে চালাতে পারছেন। সবাই শৃঙ্খলা মেনে কিন্তু আসলে সড়কে চলাচল করছে এবং শিক্ষার্থীরা যে ট্রাফিক পুলিশের ভূমিকায় তারা তাদের যে কাজ সেই কাজটি আসলে করে যাচ্ছে। তো কাকরাইল থেকে আমার কাছে এটাই ছিল এখনকার সবশেষ। কাকরাইল থেকে জানাচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। সরবরাহ বাড়ায় কমেছে সবজির দাম, এতে স্বস্তি ফিরেছে ক্রেতাদের মধ্যে। তবে বেড়েছে সব ধরনের মাছের দাম। নতুন সরকারের কাছে ক্রেতাদের দাবি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে কঠোর তদারকির। সরবরাহ বেড়েছে, তাই চট্টগ্রামের বাজারে গত সপ্তাহের তুলনায় কেজিতে অন্তত 20 টাকা কমেছে সব ধরনের সবজির দাম। তবে বৃষ্টির কারণে বেড়েছে কাঁচামরিচের দাম। প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে 230 টাকায়। ব্রয়লার মুরগির কেজি 175 থেকে 180 টাকা, আর সোনালী 300 টাকায় বিক্রি হচ্ছে। আলুর দাম আগের মতোই আছে, আর কিছু কাঁচামাল সরবরাহ হচ্ছে এখন আগের থেকে অনেক বেশি, তার কারণে অনেকটা দাম কমছে। এই সপ্তাহের তুলনায় প্রায় 20 টাকা থেকে 25 টাকা কম হয়েছে, 140 টাকা বর্তমান চলতেছে। আর হাঁসের ডিমটা চলতেছে আপনার 200 থেকে 210 টাকা। রাজশাহীতে 40 টাকা বেড়ে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 180 থেকে 200 টাকা কেজি দরে। পেঁয়াজ কেজিতে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 130 টাকায়। কেজিতে 50 থেকে 100 টাকা পর্যন্ত বেড়েছে সব ধরনের মাছের দাম। সবজির দাম খুব বেশি ছিল, এখন আস্তে আস্তে কমা ধরছে। ওই যে সিন্ডিকেট ভেঙে যাবে, এখন আস্তে আস্তে কমা ধরবে। আশা করি আল্লাহর রহমতে আরো কমে যাবে। মুরগি প্লাস ইলিশ মাছ, অন্য মাছ একটু কমছে। সপ্তাহের ব্যবধানে খুলনার বাজারে সবজির দাম কমেছে কেজিতে 10 থেকে 30 টাকা। বরিশালের বাজারে কমেছে মুরগি, মাছ ও সব ধরনের সবজির দাম। এতে স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মধ্যে। বাজার মনিটরিংয়ে নেমেছেন সাধারণ শিক্ষার্থীরা। সবকিছু মালের দামে অনেক কেজিতে 10 টাকা, 5 টাকা, 20 টাকা কেজিতে কমে আছে। এখন আগাতে বাজার খুব নিয়ন্ত্রণে আসছে। বগুড়ায় এখনো স্বাভাবিক হয়নি নিত্যপণ্যের দাম। নতুন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ক্রেতাদের দাবি বাজারে স্বস্তি ফেরাতে ভেঙে দিতে হবে সিন্ডিকেট। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজধানীর কাঁচা বাজারে ফিরেছে স্বস্তি। সরকার পরিবর্তনের পর ভেঙে গেছে চাঁদাবাজের সিন্ডিকেট। একেই দাম কমার কারণ বলছেন ব্যবসায়ীরা। এদিকে অভিযান চালাতে গিয়ে বাজার নিয়ন্ত্রণে ছাত্রদের সঙ্গে কাজ করার আগ্রহের কথা জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। নতুন সরকারের প্রথম দিন, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জনজীবন। তাই সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর বাজারেও বেড়েছে ক্রেতার উপস্থিতি। দীর্ঘদিনের নৈরাজ্যের পর স্বস্তি সবজির বাজারে। পটল 30, পেঁপে 50, বেগুন ও করলা বিক্রি হচ্ছে 80 টাকা কেজিতে, যা গত সপ্তাহের চেয়ে 10 থেকে 15 টাকা কম। আলু 60 টাকা আর পেঁয়াজ বিক্রি হচ্ছে 120 টাকায়। তবে বৃষ্টির কারণে কাঁচামরিচের কেজি এখনও 280 টাকা। সিন্ডিকেট উঠে গেছে, এখন বর্তমানে আশা করি নিয়ন্ত্রণ আসবে বাজার। নতুন সরকার আমাদের বাজার যেন সব কম দামে থাকে, ভালো থাকে, সুস্থ থাকে, আমরা যেন সবকিছু কম দামে কিনতে পারি, এটাই প্রত্যাশা। আগের মতোই ব্রয়লার মুরগি 170 আর সোনালী মুরগির কেজি আছে 270 টাকায়। আগে সাদার দাম লাগতো 300 টাকা, এই জায়গায় দোকানদারি করলে 300 টাকা, 3 ভাগে টাকা দিতে হইতো, আর বর্তমানে দেওয়ান লাগে না। এদিকে ছুটির দিনেও বাজার তদারকিতে গেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় সংস্থার মহাপরিচালক জানান, এতদিন সিন্ডিকেট না ভাঙা গেলেও এখন তা সম্ভব হচ্ছে। ক্রয় বিক্রয় মূল্যের যে রসিদ রাখতে হবে, এগুলো কিন্তু কখনো মানা হয় না। এবং এখানে যে সিন্ডিকেটের কথা বলা হয়, সিন্ডিকেট এই শব্দটা গত 3 বছরে যতবার উচ্চারিত হয়েছে, হ্যাঁ, আমরা ওটি ভাঙতে পারিনি, এটি আমাদের ব্যর্থতা। কিন্তু এখন সময় আসছে, এই শক্তি নিয়ে আমরা ওটা ভেঙে দিতে চাই। বাজার নিয়ন্ত্রণে ছাত্রছাত্রীদের সঙ্গে মতবিনিময় সভা করার পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জামালপুর জেলা কারাগারে বন্দীদের নিজেদের মধ্যে সংঘর্ষে অন্তত 6 কারাবন্দী নিহত হয়েছে। আহত হয়েছে জেলার 13 কারারক্ষী এবং আরও 4 বন্দী। বৃহস্পতিবার দুপুরে কারাগারের ভেতরে বন্দীদের 2 পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় তারা কারাগার থেকে বের হওয়ার চেষ্টা করে এবং আগুন দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি করে কারারক্ষীরা। পরে বিক্ষুব্ধ বন্দীরা কারাগারের ভেতরে 2টি ভবন, জেলারের কক্ষ ও প্রধান গেটের ভেতরে ভাঙচুর, অগ্নিসংযোগ করে। পরে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওরা অল্প 30-35 জন
বন্দি এই বিদ্রোহটা করে, অন্য সাধারণ বন্দীদেরকে মারধর করে। এতে যখন রাত 9টা বাজে তখন ওরা অটোমেটিকলি আমরা ফাঁকা ফায়ার করলে সবাই ওদের ওয়ার্ডে চলে যায়। চলে যাওয়ার পরে আমরা নিজেরাই ভিতরে যাই, ভিতরে গিয়ে সবাইকে বুঝিয়ে শান্ত করি। এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, এক্স এবং ইউটিউবে। ধন্যবাদ সবাইকে।